প্রফেসর বিদ্যা ব্যানার্জি হাত মেলায় ডক্টর বাবুর সাথে এবং বলে থ্যাংক ইউ সো মাচ, আর বেরিয়ে যায় পঙ্কজ খাসনবিশের সাথে নিপুণের হাতে হাত করি পড়াবে এবং দেখতে পেয়ে যাই তাকেই রিচ চ্যাটার্জি। বন্ধুরা, প্রফেসর বিদ্যা আজকের পর্বে আমরা দেখতে পাবো যখন বড়বাবু ভাবতে থাকে কি কেসটাই না আমি পেলাম, তখন রিত ও তার মা এসে পুলিশ স্টেশনে এফআইআর করার জন্য তার হাজব্যান্ডের বিরুদ্ধে। তখনই ত্রিধা বলে, স্যার আমরা এফআইআর করার জন্য রেডি। তখনই পুলিশ অফিসার বলে, আপনারা সমস্ত এভিডেন্স নিয়ে এসছেন তো, আর আপনারা এই কেসটা করছেন ভেবেচিন্তে করছেন তো? তখনই ত্রিধা বলে, অফকোর্স আমরা ভেবেচিন্তে স্টেপটা নিচ্ছি। এবং রিদ একটি পেন ড্রাইভ দেয়, বলে স্যার এটি চেক করবেন, স্পেশালি আপনার জন্য আর আমার বাবার জন্য এটা নিয়ে এসেছি। স্পেশাল অফিসার তখন সেটি চেক করে দেখে তাতে সমস্ত ভিডিও রয়েছে বিদ্যাকে কিভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। তখনই রাজদীপ চ্যাটার্জিকে পুলিশ অফিসার কল করে এবং বলে, আপনার কলেজে ছুরি চালানোর সিনটি সিসিটিভি ফুটেজটি পেয়ে গেছে, আপনার ছেলে আমাকে পুলিশ স্টেশনে দিয়ে গেল। এবার যে আপনারা পুরো ফেসে গেছেন, সবাইকে তুলতেই বাধ্য হবে। শুনেই রাজদীপ বলে, স্যার আপনাকে দায়িত্ব দিলাম, আপনি সিসিটিভি ফুটেজটি ডিলিট করেননি। তখনই মাথা নত হয়ে যায়, তারা সবাই চলে যায় বিদ্যার কাছে ক্ষমা চাইবে বলে এবং সেই হসপিটালে। সেখানেই হেড অফিসার গিয়ে পৌঁছালেই সঙ্গে সঙ্গে ডক্টরবাবুকে বলে, কি হলো, আমরা দেখা করতে পারবো? তখনই হসপিটালের ডক্টর রিজেক্ট করে দেয় এবং বলে, আমরা দেখা করতে দিতে পারি না এখন, সেখানে প্রবলেম আছে। তখনই রেগে যায় অফিসার এবং সে মারতে গেলেই ডক্টরবাবু পুরো কেসটাকে ঘুরিয়ে দেয়। উল্টো দিকে আমরা দেখব পঙ্কজ খাসনবিস ও বিদ্যা ব্যানার্জি রেডি হয়ে বার হবে বলে হসপিটালের থেকে। তার মুখের মাস্ক অক্সিজেন খুলে সে পুরো তৈয়ারি করে, আর পঙ্কজ খাসনবিস বহুরূপী সেজে ঢুকে যায় সে ওয়াই হসপিটালের ভিতরে এবং সে নিজেই সব কিছু প্ল্যান করে বার করে নিয়ে যায় প্রফেসর বিদ্যাকে। যখনই সেই শয়তানগুলোর সম্মুখীন হয়, সেই পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আপনার এর মধ্যেখানে কোন রুগী আছে, আপনি ওখান থেকে বার হলেন? সন্দেহ জেরে পড়ে যায় রাজদীপ চ্যাটার্জি ও পুলিশ অফিসার জেরে পঙ্কজ খাসনবিস। সেই যখনই চেক করতে যাবে, ডক্টরবাবু বলেন, ঠিক আছে আপনারা চেক করতে পারেন 4টের পরে। তারপরে পালিয়ে যায় পঙ্কজ খাসনবিস বিদ্যাকে নিয়ে সেখান থেকে। আর বিদ্যা ব্যানার্জি ও পঙ্কজ খাসনবিস বেরিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে বিদ্যা বলে, হেভি কাজটা করেছেন, একটুর জন্য মরতে মরতে ধরা পড়ে যেতাম আমরা, সত্যি ভগবানের কৃপায় আজ বেঁচে গেছি, কিন্তু ওই নিপুণকে ছাড়বো না। এবার ওকে বোঝাতে হবে কতটা যন্ত্রণা হয় কাউকে ছুরি আঘাত করলে। ওকে এবার বুঝিয়েই ছাড়বো আমার হোস্টেলের ওপর হামলা করেছে, এর পরিণাম কতটা ডেঞ্জারাস। আমাদের বড় নিপুণ তার ঘরে বসে পুরো চিল করে ড্রিঙ্ক করছে, আসতে বলে, এই খেলাটায় পুরো আমি জিতে গেলাম, কীভাবে বিদ্যা তোকে রাস্তা থেকে তুড়ি মেরে সরিয়ে ফেললাম, জাস্ট বুঝতেও পারি না। পেছন থেকে বিদ্যা ব্যানার্জি গলাটা টিপে ধরে নিপুণের এবং বলে, তুই আমাকে কি মারবি রে, এবার তো তোর মৃত্যু ঘনিয়ে এসছে, তুই মরতে চলেছিস। নিপুণ বলে, কিচ্ছু করতে পারবি না তুই আমার, এই বদলা আমি নিয়েই ছাড়বো, তুই যেটা ভাবছিস সেটা হবে না। পাশ থেকেই লাঠি দেখলি সঙ্গে সঙ্গে পঙ্কজ খাসনবিস বলে, আজ তোর খেলা শেষ, তোকে আমি কি অবস্থা করি বল। তারপরেই মারতে থাকে নিপুণকে আর হাতে হাত করি পড়িয়ে বিদ্যা ব্যানার্জি পাঠিয়ে দেয় পুলিশ স্টেশন। অন্যদিকে রিত যেই তার স্ত্রীর রুমে ঢোকে, সেখানে গিয়ে দেখে তার স্ত্রী বিদ্যা ব্যানার্জি সেখানে নাই। তার চক্ষু চড়ক গাছ, সে বুঝতে পারে না কোথায় গেল বিদ্যা। সে এদিক ওদিক খুঁজতে থাকে এবং বলে, বিদ্যা তুমি কোথায়, তোমাকে খোঁজ করছে আমার বাবা, আমার পরিবারের লোকজন এসছে। তখনই বিদ্যা ব্যানার্জি গিয়ে দরজাটা বন্ধ করে দেয়, সেখানে সে আর কাউকে বুঝতে দেয় না। পেছন থেকে বিদ্যা ব্যানার্জি আসলে হেঁটে অবাক হয়ে যায় রিত এবং সে বলে, তোমার তো 72 ঘন্টা সেফটিতে রাখার কথা, তাহলে তুমি হেঁটে কী করে বাড়াচ্ছ? তখনই জড়িয়ে ধরে রিতকে বিদ্যা ব্যানার্জি এবং বলে, আই এম সো সরি, আমাকে এটা বাধ্য হয়ে করতে হয়েছিল তোমার বাবার জন্য, নাহলে সেই ব্যক্তিটি যে আমার উপরে মারার চক্রান্ত করেছিল, তাই আমি একতরফা বাধ্য হয়ে এই কাজটি করেছি, আমাকে ক্ষমা করে দিও, আই এম সো সো সরি রিত। তখন রিত জড়িয়ে ধরে বলে, না তুমি যেটা করছো সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এই কথাটি আগে জানাতে পারতে। তখনই রিতকে বিদ্যা বলে, আমি কি করে জানাতাম, তোমার যা কন্ডিশন ছিল সেই মুহূর্তে আমি তোমার সাথে দেখা করলে পরিবারের লোকজন সবাই আমার সাথে দেখা করতে চলে আসতো, আর আমি ধরা খেয়ে যেতাম, তাই আমি পুরোটা একটা নাটক বানিয়েছিলাম। তখন রিত বলে, হসপিটালের বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে, তাহলে আমি আমার বাবাকে গিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে?
তখনই বিদ্যা বলে, না, কোথাও তাড়াবে না, আমি এখানে চুপচাপ শুয়ে আছি, তুমি যাও, তোমার বাবাকে আমার ঘরে পাঠাও। তক্ষুনি হৃদ বাইরে যায় এবং রাজদীপ চ্যাটার্জি পুরো টিম নিয়ে, পুলিশ অফিসার নিয়ে তার ভেতর ঢোকার চেষ্টা করলেই হৃদ বাধা দেয় এবং বলে, না, এটা আমার স্ত্রী, আর আমি আমার স্ত্রীর ঘরে এমনভাবে হামলা করতে দিতে পারি না। যে কোনো একজন ঢুকবেন, আমাকে ডক্টর বারণ করে গিয়েছে এখানে কাউকে প্রেসারাইজ না করতে। আমার স্ত্রীর মাথায় এখন চাপ পড়লে প্রবলেম হতে পারে, তার উপরে মৃত্যুঘাত আঘাত হয়েছে। তোমরা তখন কোথায় ছিলে যখন আমার স্ত্রীর ওপরে এত বড় ক্ষতি করা হয়? তক্ষুনি রেগে যায় রাজদীপ এবং বলে, ঠিক আছে, কাউকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে ঢুকবো, আমি নিজে বিদ্যার সাথে কিছু কথা বলবো। রাজদীপ চ্যাটার্জি সেই ঘরে যেই ঢোকে তার মাথা হেট থাকে। সে গিয়ে বিদ্যার সামনে দাঁড়িয়ে বলে, তোমাকে যে মেরেছে আমার জানি। সঙ্গে সঙ্গে বিদ্যা পিটপিট করে চোখ খুলে বলে, কে, কী জন্য মেরেছে? তখনই রাজদীপ ভালো হওয়ার চেষ্টা করে এবং বলে, আমি এর মধ্যে জড়িত ছিলাম না, একান্তই তোমাকে ফাঁসানো হয়েছে। বিদ্যা ব্যানার্জি ফিসফিসিয়ে বলে, আমাকে ফাঁসানো হয়নি, আপনি আমাকে ফাঁসিয়েছেন, আপনি ওই হোস্টেল ভাঙবে বলেন এই সব কিছু করেছেন। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, আমি এর মধ্যে একা জড়িত নেই, তোমার বাবা, তোমার জেঠু, তোমার কাকা সবাই জড়িত। কোটি কোটি টাকার কারবার এটি, আমি কি একা এর মধ্যে সব করছি? সবাই মিলে যদি এই হোস্টেল না ভাঙতে পারে, আমাদের ওপর মহল থেকে প্রেসারাইজড করছে, আমরা ফেঁসে গেছি, তাই আমরা এটা করতে বাধ্য হচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না? বিদ্যা ব্যানার্জি তখনই বিদ্যা যন্ত্রণায় আঁকড়ে কেমন একটি কষ্ট অনুভব করে কথা বলতে থাকে, যেন মনে হয় সে আর পারছে না। এক্ষুনি আমরা দেব রাজদীপ চ্যাটার্জি সেই ঘরে চলে আসে, আর সে বলে, বাবা, তুমি আবারও চেল্লাচ্ছ? তুমি তো আমার স্ত্রীকে মেরে ফেলতেই গিয়েছিলে, সেখান থেকে ও বেঁচে ফিরে এসছে, তাতে তোমার ভালো লাগছে না? তুমি ওকে আবার যন্ত্রণা দিয়ে মারতে চাইছো, আবার কষ্ট দিচ্ছ, কেন করছো খামোখা? মেয়েটিকে এমনভাবে কষ্ট দিচ্ছ কেন বাবা? আমি বুঝতে পারছি না। রাজদীপ বলে, তোর বউকে আমি মেনে নেব, বারণ কর ওকে সিসিটিভি ফুটেজ কাউকে না দিতে, আর আমার ঘরে সভ্য ভদ্র বউ হয়ে চলে যেতে। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি তো বউকে হাসতে হাসতে সবার সামনে বরণ করে মেনে নিতে রাজি। তখনই হৃদ বলে, তুমি যে প্ল্যানটা খাটিয়েছিলে না সিসিটিভি ফুটেজটি ডিলিট করবে, তার আগেই আমি ওটা রিকভার করে নিয়েছিলাম। আমিও বুঝতে পেরেছিলাম তুমি এই কাজটা করবে, তাই আমি তোমার আগেই সমস্ত পদক্ষেপ নিয়ে নিয়েছি। রাজদীপ চ্যাটার্জি, তুমি আর কত লড়াই করবে এই বয়সে? তুমি এবার ফাঁসতে চলেছ, তোমাকে জেল হাজতে পাঠিয়ে ছাড়বে বিদ্যা ব্যানার্জি। তখন বিদ্যার সামনে হাত জোর করে করুণাভাবে বলতে থাকে রাজদীপ, আমাকে ক্ষমা কর বিদ্যা, আমি এক পক্ষে বাধ্য ছিলাম এসব কিছু করতে। কী বা করতাম যদি এই কাজটা না করতাম? আমার সমস্ত শেয়ার মার্কেটে নাম খারাপ হয়ে যেত, আমার এই বিল্ডিংয়ে, আমার এই হোস্টেলে কোটি কোটি সমস্ত সব লোক ইনভেস্ট করেছে, তারা আমাকে বাধ্য করেছে করতে, তোমাকে রাস্তা থেকে সরাতে। কারণ তোমার মতো একটা ম্যাডামের জন্য এই কোটি টাকার বিজনেস ক্লোজড হতে পারে না বিদ্যা। তাই আমি যেটা করেছি আমি ভুল ভেবে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাদের বাড়িতে চলে যাও। বিদ্যা রাজি হয় না। তখন হৃদ বলে, তুমি আমাদের বাড়িতেই যাবে। ত্রিদা পাশ থেকে সবাই হাততালি দিতে দিতে বলে, বাহ, আজ পাখি নিজেই ফাঁদের তলায় পড়েছে, সে হাত জোড় করছে স্ত্রীর সামনে, আবার নিজের বৌমার সামনে। ছি ছি ছি, রাজদীপ, আর কত নিচে নামবে তুমি?